কখনো কি মনে হয়েছে যে পাহাড় যদি কথা বলতো সে কি বলতো? আজ আমি সেই পাহাড়ের কথা শুনতে গিয়েছিলাম। সকাল থেকে বিকেল শুধু সবুজ, চোখ যত দূর যায় শুধু ঢেউ খেলানো চায়ের বাগান, মাঝে মাঝে ইউক্যালিপটাসের সারি, যেন প্রকৃতি নিজেই সীমানা এঁকে দিয়েছে। একটা জায়গায় দাঁড়িয়ে চিৎকার করলাম, পাহাড় সেটা ফিরিয়ে দিল। হয়েছে ওই দিক থেকে হচ্ছে। প্রকৃতির সাথে সেই মুহূর্তের কথোপকথন ভাষায় বোঝানো যায় না। আর একটু ওপরে উঠেই মেঘ, আমার পায়ের নিচে মেঘ, মাথার উপরে শুধু নীল আকাশ। মনে হলো পৃথিবীটা এখানে এসে থমকে গেছে। জল আর পাহাড়ের মিলনস্থলে কিছুক্ষণ চুপ করে বসলাম। কোনো তারা নেই, কোনো শব্দ নেই, শুধু জলের শব্দ। সন্ধে নামলো, কিন্তু দিন শেষ হলো না, কারণ সেই রাতে দেখলাম মানুষের শরীর কিভাবে অস্ত্র হয়। আর চোখের ভাষা কিভাবে গল্প বলে। পাহাড় আমাকে অনেক কিছু দিল আজ। প্রতিধ্বনি, মেঘ, নীরবতা আর শিল্প। চলুন পুরো গল্পটা বলা যাক। আজকে 20শে ডিসেম্বর 2025 শনিবার। আমরা এখন আছি মুনারে। আমরা আছি এই হোটেলটিতে। এই হোটেলটিতে একটি রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে, হোটেলটার নাম আমি কালকেই বলেছি, সিলভার লাইন রিজেন্সি। রেস্টুরেন্টে আমরা এখন একটু ব্রেকফাস্ট করব এবং ব্রেকফাস্ট করে বেরোবো। এটাকে মানে দক্ষিণের কাশ্মীর বলা হয়। দেখুন, এই হোটেলের বিপরীত দিকে আর একটি সাউথ ইন্ডিয়ান হোটেল রয়েছে। এখানে কি লেখা রয়েছে? সাউদার্ন কাশ্মীর। এবারে যদি বলেন আবহাওয়া প্রচন্ডই ঠান্ডা, ফলে যারা ঠান্ডা উপভোগ করতে পারে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে স্বর্গ। হোটেলের রিভিউ যদি বলতে হয় তাহলে বলবো যে সবই ঠিক আছে, কিন্তু ব্ল্যাঙ্কেটের একটু প্রবলেম আছে। ব্ল্যাঙ্কেটটা যেটা ওরা দিচ্ছে সেটা একটু পাতলা ব্ল্যাঙ্কেট, একটু মোটা ব্ল্যাঙ্কেট দিলে ভালো হতো। বাকি মোটামুটি আর কোনো প্রবলেম নেই। এমনি রেস্টুরেন্ট খুব ভালো। কালকে আমরা রেস্টুরেন্টে খেয়েছি এবং নর্থ ইন্ডিয়ান খেয়েছি, সাউথ ইন্ডিয়ান খাবো। এবং আজকে আমি আবার একটি নতুন সাউথ ইন্ডিয়ান খাবার অর্ডার করেছি, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই যে এরাও বসেছে, এই যে পুলু। আজকে আমরা এই ব্রেকফাস্ট করার পরে মুনারের সাইট সিং এ বেরোবো এবং কোথায় কি যাই না যাই সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আপনারা ব্লগটিকে একদম প্রথম থেকে দেখুন। আর আবারও বলছি যে আমার এই যে পর্বগুলো, পুরো সিরিজটা, সেটা কিন্তু আপনারা পার্ট বাই পার্ট এবং সিকোয়েন্সিয়ালি ফলো করবেন। সিকোয়েন্সিয়ালি ফলো না করলে কিন্তু বুঝতে পারবেন না যে কবে কোনটা কোথায় মাঝখান থেকে। এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, এপিসোড 1, 2 করে। তারা হয়তো মাঝখানে দেখছেন কোনো একটা ভিডিও বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন, তারা কিন্তু ডেসক্রিপশনে গিয়ে আগের ভিডিওগুলো প্রথম থেকে দেখলে পরে প্রত্যেকটি জায়গা সম্পর্কে জানতে এবং সমস্ত ইনফরমেশন পেতে একটি সুবিধা হবে। আচ্ছা, এই যে প্রথমে মশলা ধোসা এসে গেছে, মশলা ধোসা দিয়ে প্রথমে স্টার্ট করব। আর এরপরে আর একটি নতুন খাবার আসার কথা, সেটা যখন আসবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আচ্ছা বন্ধুরা, যে নতুন আইটেমটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে এই আইটেমটা। এটা হলো মিক্সড উত্তাপা, মানে অনেকটা ওই পিজার মতন স্ট্রাকচার। জানি না খেতে কি হবে,
এটা সাউথ ইন্ডিয়ান পিৎজা বলা যেতে পারে। খেয়ে দেখছি কিরকম লাগে। কিছুটা উত্তাপাম নিয়ে এই যে দেখুন লঙ্কা, এই দেখুন লঙ্কা, এটা হচ্ছে নারকেলের চাটনি, সাম্বার। আচ্ছা, এখানকার সাম্বারটা না অন্যরকম লাগছে, খুব একটা মানে জুতের লাগছে না যাকে বলে, একদম মুখে চালান। মানে রাইসেরই একটা প্যাডিং আছে বুঝতে পারছি, তার সঙ্গে টমেটো, পেঁয়াজ ইত্যাদি আছে। আহামরি কিছু না। লঙ্কাগুলো আমি আলাদা করে নিচ্ছি, ওরা হয়তো লঙ্কা নিয়েই খায়, তাহলে হয়তো ভালো লাগে। এমনিতে পেঁয়াজ, টমেটো আর ওই মানে যে একটা কোনো তীব্র স্বাদ কিছু নেই। আমি জানি না জিনিসটা, মানে আমি তো ফার্স্ট টাইম তোমরা নিশ্চয়ই এটা কলকাতাতে সবই পাওয়া যায়, আমি সেটা বলছি না, কিন্তু জায়গায় বসে জায়গার খাবার খাওয়া হয়তো অরিজিনাল টেস্ট নিশ্চিত। সব তো একটা মিক্স টেস্ট আছে, ঝাল আছে, মোটামুটি হয়তো অন্য কোনো জায়গায় ভালো আরো পাওয়া যায়। গত আমাদের সকালে তো আর টাইম নেই, এখান থেকে খেতে হবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকবে, আমরা এরপরে কথা হবে একদম গাড়ি। আপনারা দেখলেন যে আজকে আমরা বেরিয়ে পড়েছি এবং এই মুনারের চা বাগান দিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের ট্যুর। এবং এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে টপ স্টেশন ভিউ পয়েন্ট। এটা একটা ভিউ পয়েন্ট। আমরা যে রোডটা দিয়ে এখন যাচ্ছি, এই রোড গ্যাপ রোড, গ্যাপ রোড আচ্ছা। তো মাটুপেটি ড্যাম অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার কথা। এই রোডটার লাস্ট পয়েন্ট হচ্ছে টপ স্টেশন পয়েন্ট। টপ স্টেশন পয়েন্ট থেকে আমরা আজকে মাটুপেটি ড্যাম হয়ে আরো বিভিন্ন জায়গাতে যাব। পাহাড়ের কোলে পাহাড়, মানে আপনি ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাবে, কিন্তু চা বাগান এখানে শেষ হবে না। और ये जो चाय का बगीचा है इसका कुछ मतलब एरिया का कुछ नाम है क्या? माटुपेटी ऐसे ही कुछ ऐसे हो क्या नाम है? কোনটা ছেড়ে কোনটা তুলবো, এত চা বাগান। আবার এতেই উঠে যাচ্ছে পয়সা। তো ওই যে দূরে সব কাজ করছে, ওরা হচ্ছে সব চা কর্মী, চা শ্রমিক। আমাদের দার্জিলিং এও চা বাগান আছে। মানে পাহাড়ে ঢালুর ওপরে ওপরে চায়ের চাষ হয়েছে। এখন একটু ঠান্ডাটা বেশি আছে, কিন্তু এই চা বাগান দেখে দিকে চা বাগান, মানে আমাদের সবকিছু সফল হয়ে যাচ্ছে। মানে আমরা এখন মাটুপেটি ড্যামের ওপর দিয়ে যাচ্ছি, এখানে বোটিং হয়। ওই যে চায়ের বাগান, কত অনেক উপরে অবশ্য ওগুলো। ये क्या सैंडल? नहीं वही
বন্ধুরা, আজকে আমরা টপ স্টেশন পয়েন্টের দিকে যাচ্ছি, আর সেই পয়েন্টে যাওয়ার সময় আমি এখন ইকো পয়েন্ট বলে একটি জায়গা আছে, সেই ইকো পয়েন্টে এসেছি। মাটুপেটি ড্যাম যেটা আছে তার যে ব্যাক ওয়াটার, সেই ব্যাক ওয়াটার দিয়ে এই যে বিশাল একটি ঝিলের মতন এটা যে তৈরি হয়েছে, একটা অপূর্ব শোভা। মনে হচ্ছে না এখানেই অনেকক্ষণ কাটানো সম্ভব। আমার পেছনে দেখুন কি অপূর্ব শোভা। আর ওয়েদার যদি বলা যায়, ওয়েদার এখানে বেশ ঠান্ডা আছে, তবে এই ঠান্ডাটা আমরা কিন্তু এনজয় করছি। রেড ব্লক যারা দেখেছেন তারা জানেন যে আমরা আরেকটি ইকো পয়েন্টে গিয়েছিলাম। এটা হচ্ছে মুনারের একটি অন্য দিক। আমরা এখানে এসে পৌঁছেছি। ইকো পয়েন্ট দেখার আগে এই যে ভিউ, একটি অসাধারণ ভিউ, মানে একটা সবুজ জল, তার সঙ্গে ওই ধরনের ওই যে গাছগুলো, দূরে এই যে পাহাড়, সাধারণ ভিউ। এবং ইকো পয়েন্ট যেহেতু, সেখানে ইকো তো হবেই। তো আমরা এইদিকে যাব এবং ইকো হয় কি না হয় সেটা দেখব। এখান থেকে কোনো আওয়াজ করলে ইকো হয়। পুলো দেখলেন, ওই দিক থেকে ইকো হচ্ছে। আর ওই দিকটা দেখুন, ওই দিকটা টপ হয়েছে ওদিক থেকে। ওই দিক থেকে হয়েছে। আই লাভ কেরালা হয়েছে, ওই দিক থেকে হচ্ছে। এখানে আসার টিকিট আছে। এখানে এরকম প্যাডেল বোটিংও হয়, প্যাডেল বোটিং কায়াকিং দুটোই হয়, তবে এখন কোনো সার্ভিস আমি দেখছি না। ইকো পয়েন্ট অনেকক্ষণ সময় কাটালাম এবং এই কুন্ডলা ড্যামের ব্যাক ওয়াটারকে বাঁদিকে রেখে, এই দেখুন কুন্ডলা ড্যামের ব্যাক ওয়াটার প্রচুর বড়, গাছের মাঝখান দিয়ে জল দেখতে পাবেন। একে বাঁদিকে রেখে আমরা এখন চলে যাচ্ছি টপ স্টেশন ভিউ পয়েন্টের দিকে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং এই ধরনের খোঁজ পেতে গেলে চ্যানেলের সঙ্গে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।
বন্ধুরা, আমি এখন এখানকার টপ স্টেশন পয়েন্ট এসে পৌঁছেছি। ওই যে জায়গাটা, ওইখানেতে গাড়ি পার্কিং হবে, আর ওইখানে গাড়ি পার্কিং করার পরে আমাদের এগিয়ে যেতে হবে 2 কিলোমিটার রাস্তা। তারপরে বোধহয় 100 মিটারের মতো নিচে নামতে হবে, এবং তারপরে টপ স্টেশন পয়েন্টে আমরা পৌঁছবো। পাহাড় থেকে আমরা দেখবো যে আমরা মেঘের উপরে চলে গেছি। তো একটা অপূর্ব দৃশ্য হয়তো আমরা দেখতে পাবো। এখন আমাদের কেউ গেল না, কারণ 2 কিলোমিটার কেউ হাঁটতে পারবে না, অতএব আমি যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকবে। 2 কিলোমিটার হাঁটা আমার, 2 কিলোমিটার যাওয়া, 2 কিলোমিটার আসা, 4 কিলোমিটার পুরো জলে চলে যাবে। টপ স্টেশন পয়েন্ট দেখতেই হবে, আর তার সঙ্গে তো চায়ের বাগান দেখছোই। আশা করছি আরো ভালো ভালো ভিউ দিতে পারবো। আমরা তো চোখে দেখেছি, মানে একটা নৈসর্গিক স্বর্গ, কিন্তু সেটা ক্যামেরাতে অতটা করে তুলতে পারা যাচ্ছে না। তবে যতটা তোলা যাচ্ছে, অবশ্যই যাদের ড্রোন আছে তাদের ভালো, তো আমার নেই, চেষ্টা করছি, ততগুলো দেওয়ার চেষ্টা করছি। অন্তত স্পট গুলো আমি দেখিয়ে রাখছি, যে তোমরা এলে, মুনার এলে সাধারণত সবাই 2 দিন নিয়ে আসে, কোথায় কোথায় যাবে না যাবে সেই জায়গাগুলো দেখাচ্ছে। আর একটা কথা বলে রাখি, এই যে পার্কিং দেখালাম, সেইখান থেকে এই যে 2 কিলোমিটার রাস্তা, এই 2 কিলোমিটারের মধ্যে 150 কিলোমিটার রাস্তা গাড়ি যায়, তবে তোমাদের গাড়ি যাবে না। এদের যে মানে জিপ আছে এখান থেকে, দেখো আমরা এই যে কতটা উপরে আছি, দেখো সেই 150 মিটার এর মধ্যে আরো কিছু পয়েন্ট আছে, স্ট্রবেরি গার্ডেন, ওয়াটারফল, মানে অনেকগুলো পয়েন্ট আছে। কিন্তু আমার মনে হয় 2 কিলোমিটারের মধ্যে 150 মিটার ফালতু খরচা করে গিয়ে বাকি তো আমাকে মানে অলমোস্ট পুরোটাই হাঁটতে হবে। তাই জন্য আমি সে অপশনে গেলাম না, যাচ্ছি এবং তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে থাকো। যাবার পথে একটা অপূর্ব দৃশ্য দেখলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টের পাশে এইরকম একটা নৈসর্গিক দৃশ্য, মানে আমার চোখে অন্তত লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। করবো না, এটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো ট্রেকিং আরম্ভ করি। তোমাদের সাথে একটা তথ্য শেয়ার না করে পাচ্ছি না। দেখো, টপ স্টেশন যাওয়ার এই যে রাস্তা, এই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। ফলে বয়স্ক ব্যক্তি, বাচ্চা যারা আসবে তারা কিন্তু খুব দেখে চলবে। আমার যত নিজস্ব মনে হচ্ছে এরপরে রাস্তা আরো খারাপ হবে। একটা কথা আমি বলবো, যে সারা বছর লক্ষ কোটি কোটি টুরিস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এই জায়গাতে। ফলে কেরালা গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের এই ব্যাপারে যত্নশীল হওয়া উচিত বলেই আমার মনে হয়। জাস্ট এই ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা, আবার সময় রাস্তাতে এই ধরনের দোকান পাবে। আচ্ছা, ये सब क्या है? ये फ्रेश टी मतलब यहाँ पे जो टी उग रहा है उसको আর এইরকম পুরো দুপাশে এরকম মার্কেট এরিয়া রয়েছে যা দেখছি। আর কিন্তু এই রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এখানে দেখো গরমে শীতের আর কি বিভিন্ন ওয়ারিংস গুলো পাওয়া যাচ্ছে, এদিকেও পাওয়া যাচ্ছে। আর এইখান থেকে ভিউটা দেখো। অবশ্যই যত আমরা উপরে যাব ঠান্ডা বাড়বে, ভিউ নৈসর্গিক হতে থাকবে। আর এই সামনে রাস্তা, আর এখান দিয়ে 2 হুইলার যাচ্ছে, আর বাকি হচ্ছে সব তোমাকে পায়ে হেঁটে যেতে হবে। ভিউটা দেখো, অস্বাভাবিক। মেঘের সঙ্গে পাহাড়ের একটা মিলন। এই যে দিকটা দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে পুরোটাই মেঘ। ওই দূরে যে একটা চূড়া আছে, আমরা ওই মাথার উপরে যাচ্ছি, মেঘ তখন নিচে চলে যাবে। তার মানে আমরা কিন্তু মেঘের উপরে যাচ্ছি, মানে অনেকটা ওই ফ্লাইটের মতন ফিলিং হবে। আর এখানে এই যে আমার পেছনে দেখো, দোকানের পর দোকান, যেখানে ড্রাই ফ্রুট থেকে আরম্ভ করে এই যে এই ধরনের সবকিছু পাওয়া যাচ্ছে এগুলো। তারপরে এই যে চায়ের প্যাকেট, এই ফ্রুটটা আমি খুব দেখতে পাচ্ছি এখানে। এটা কি আমি বুঝতে পারছি না, এই জিনিসটা, এগুলো সমস্ত এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু স্পাইসও পাওয়া যাচ্ছে। আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। রাস্তার এই অবস্থা, কিন্তু ভিউ মারাত্মক। এই জিনিস মিস করা যাবে না। প্রত্যেকটা জায়গা থেকে আমি জাস্ট দেখছি ভিউটা, অস্বাভাবিক ভিউ। মানে একটা টাইম বোধহয় ক্যামেরা বন্ধ করা দুঃসাধ্য হয়ে যাবে।
এইটুকু হেঁটে চলে এলাম। রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা একটু ঢালু নেমেছে, দেখো স্টিপ, এটা স্টিপ। এখানেও দোকান আছে। এটা হচ্ছে টপ স্টেশন পয়েন্ট। বন্ধুরা, আমি এখন টপ স্টেশনে অ্যাকচুয়ালি দুটি ভিউ পয়েন্ট আছে। একটি ভিউ পয়েন্টে আমি এখন চড়ছি, পয়েন্টে চড়ার দৃশ্যটা দেখো। আর এর নিচে মানে হচ্ছে ওই যে রাস্তাটি ধরে, এই যে রাস্তাটি ধরে 100 মিটার মতো নিচে গেলে আর একটি পয়েন্ট আছে। আমি অবশ্যই সেখানেও যাব, আগে এটা কভার করে নিই তারপর। সুন্দর সিঁড়ি করা আছে অবশ্যই, এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে একটুখানি ঠান্ডা আছে। আর আমার নিজস্ব যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মেঘগুলো কিন্তু মুভও করছে না এখানে, মেঘগুলো এখানে পুরো স্ট্যান্ড। এখানে একটা কথা বলে দিই, এখানেও কিন্তু টিকিট আছে, মাথা পিছু 20 টাকা করে টিকিট লাগছে। সেখানে কিন্তু দুটো ভিউ পয়েন্টে কিন্তু কভার হয়ে যাবে। এই জায়গায় একটা রেস্ট্রিকশন আছে, যারা মনে করছেন যে ড্রোন ক্যামেরা নিয়ে আসবেন, যারা কিন্তু হবে না, ড্রোন কিন্তু এখানে নট অ্যালাউড। মেঘ দেখুন, এই যে এই পিকগুলোতেও কিন্তু গেছে। মনে হয় এখানেই অনেকক্ষণ ধরে কাটিয়ে, কিন্তু সে উপায় নেই, আমাদেরকে তো যেতে হবে এবং নেক্সট ভিউ পয়েন্টও আমাকে যেতে হবে। বন্ধুরা, আমি এখন নিচের ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। নিচের ভিউ পয়েন্টে আসার জন্য আমি দেখাচ্ছি, মোটামুটি এইটা হচ্ছে রাস্তাটা, স্টিপ, আরো এতটা নিচে যেতে হবে, অনেক নিচে যেতে হবে। এই যে এরা সব আসছে, এটা দেখা হয়ে গিয়ে, তবে এখন সিঁড়ি রয়েছে কিন্তু অনেকটাই নিচে যেতে হবে। চলো আস্তে আস্তে নিচে নামছি। কোনো কিছু বলার আগে একটা কথা বলে দিই, আমি কোথা থেকে এলাম আগে লক্ষ্য করো। ওই যে মাথায় দেখছো, ওই যে ওপরে দেখছো, ওইখান থেকে এতটা, আর ওই দেখো লোকগুলো কি করে যাচ্ছে, ওইখান থেকে এলাম। আমি যেখানে এসেছি সেখান থেকে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি, এই যে সিঁড়িগুলি আছে, এই সিঁড়িগুলি দিয়ে নিচে নেমে এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে আরো নিচে নেমে ওই যে দূরে একটা পয়েন্ট, দূরে একটা পয়েন্ট আছে, এরকম জায়গায় আছে। এই যে পয়েন্ট, এই পয়েন্টে যাওয়া যায়। এই পয়েন্টে গেলে কি হবে, তোমরা পুরো 360 ডিগ্রি ভিউ পাবে। কিন্তু ওই পয়েন্টে যাওয়ার জন্য এখানে একটি টিকিট কাউন্টার আছে, এইটা, এখান থেকে আবার টিকিট পাওয়া যাচ্ছে। সেটা আগের টিকিট নয়, এটা নতুন একটা টিকিট করে আবার যেতে হবে। প্রথমত অতটা এফোর্ট, অতটা টাইম এখন আমি দিতে পারছি না, তবে ইনফরমেশন, আমার কাজ হচ্ছে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে রাখা। সেই ইনফরমেশনটা আমি শেয়ার করে রাখলাম। যাওয়া না যাওয়া হচ্ছে তোমাদের ব্যাপার, আমি যাচ্ছি না আপাতত, মানে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে এবং আর কেউ যেহেতু আসেনি, পরিশ্রম সাধ্য তো বটেই, সময় সাপেক্ষ, রিস্ক টেকিং সবকিছুই। আর আমি কখনোই বলবো না যে বয়স্ক বা বাচ্চা এখানে আসুক, কারণ আসাটা কিন্তু খুবই কঠিন। এইবার কথা হচ্ছে, আমরা যে এখানে এলাম, এখান থেকে আমরা কি পেলাম সেটা দেখাচ্ছি। যে মেঘ ওপর থেকে দেখিয়েছিলাম সেটা নিচ থেকে দেখো, আর এই যে দূরে পাহাড়ে দেখো মেঘ গিয়ে মারছে ধাক্কা, আর আমরা তার মানে এখন হচ্ছে মেঘের মধ্যে আছি। তবে এখান থেকে 360 ভিউ না পেলেও মোটামুটি 180 ডিগ্রি ভিউ পাওয়া যেতে পারে। নিচে কিন্তু এই জায়গাতে কিন্তু কিছু নেই, এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। টপ স্টেশন পয়েন্ট দেখা শেষ, অনেকক্ষণ এখানে রইলাম, আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম। এবারে আবার ফিরে যাচ্ছি গাড়ির দিকে। আর এই স্কিপ পথটা আমাকে এখন উঠতে হবে, খুব সাবধানে উঠতে হবে, স্কিপ পথ উঠে ওখানে যেতে হবে। ঠিক আছে, তো ওখানে গিয়ে কথা হবে, গাড়িতে গিয়ে কথা হবে।
বন্ধুরা, আমি এখন কুণ্ডলা ড্যামে এসে পৌঁছেছি। কুণ্ডলা ড্যামটা আগে দেখিয়ে দিই। আর এই যে এরিয়াটি, এই এরিয়াটি হচ্ছে পল্লী ভাসালের মধ্যে পড়ে। এটি এশিয়ার প্রথম খিলান ব্রিজ। এই দিকটা হচ্ছে কুণ্ডলা লেক, এইটি হচ্ছে কুণ্ডলা লেক। 1946 খ্রিস্টাব্দে এই বাঁধটি তৈরি হয়। এই সময়কার ইঞ্জিনিয়ারিং এর এক বিশিষ্ট কীর্তি। এই ব্রিজ দিয়ে গাড়িও যায় এবং টু হুইলারও যায়। একে সেতু পার্বতী বাঁধও বলা হয়। এটি হচ্ছে কেরালার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প পল্লী ভাসালের একটি গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, এখানে কিন্তু বাঁদরেরও খুব উপদ্রব আছে বলে দিচ্ছি। এটা হচ্ছে ড্যাম। আর এই ড্যামে দেখুন, এই দেখুন, এই যে নিচে দেখুন, এই দিকটা হচ্ছে লেক আর এই দিকটা হচ্ছে ড্যাম। এখান দিয়ে জলটাকে ছাড়া হচ্ছে, জলটা এই যে পাস করছে। ড্যামটা মতিভুজা নদীর ওপর প্রায় 1700 মিটার উচ্চতায় অবস্থিত। ড্যামের চারিদিকের ভিউটি দেখো। চারিদিকে চা বাগান, পর্বত, একটি অসাধারণ ভিউ। ওইদিকে হচ্ছে পাহাড়, এদিকে হচ্ছে ওই যে চা বাগান, ওই দূরে চা বাগান। একটি অসাধারণ ভিউ, পর্যটকদের জন্য খুবই বিখ্যাত। এই ড্যাম থেকেই তৈরি হয়েছে সুন্দর কুণ্ডলা লেক, যেখানে প্যাডেল বোট এবং শিকারা রাইড দুটোই করা যায়। এই দেখুন, এখানে প্যাডেল বোট, শিকারা রাইড দুটোরই ব্যবস্থা আছে। এই পাহাড়ি এলাকাটি আরো বিখ্যাত নীলকুরিঞ্জি ফুলের জন্য, যেটি 12 বছরে একবার ফোটে এবং যখন ফোটে তখন নীল এবং বেগুনি রঙে পুরো পাহাড়টাকে ঢেকে দেয়। এবং এর কাছেই আছে টাটাটি গল্ফ কোর্স এবং পুরনো কুণ্ডলা ভ্যালির রেলওয়ের ইতিহাস। ইতিহাস এবং ইঞ্জিনিয়ারিং এবং দৃশ্যপট সব মিলিয়ে এটি পর্যটকদের জন্য মুনারের একটি মাস্ট ভিজিট স্পট। আপনারা যখন আসবেন তখন অবশ্যই এখানে আসবেন। সমস্তটাই দেখালাম, এবারে আমরা ফিরে যাব। ঠিক আছে, পরের স্পটের দিকে যাব। বন্ধুরা, আমরা এখন কুণ্ডলা ড্যাম থেকে বেরিয়ে মাটুপেটি ড্যামের দিকে যাচ্ছি। ইচ্ছা আছে মাটুপেটি ড্যামে বোটিং করার, দেখা যাক। এটা ইউক্যালিপটাসের বন দেখতে পাচ্ছি, আর এই যে তার মধ্যে দিয়ে লেকটা দেখা যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। বন্ধুরা, আমি এখন মাট্টুপেটি গ্রামে এসেছি। মাট্টুপেটি ড্যাম টি মুনারে একটি জেলা আছে, ইদুক্কি জেলা, সেখানে অবস্থিত, যেটি মুনার থেকে প্রায় 12 কিলোমিটার মতন দূরে অবস্থিত এবং একটি
কংক্রিট বাঁধ এটা। এই বাঁধের নির্মাণ 1949 সালে শুরু হয়ে 1953 সালে, মানে 4 বছর ধরে চলে। কেরালার যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড আছে, সেই কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের যে বাঁধগুলো তৈরি করেছে কেরালাতে জলবিদ্যুৎ বা বিদ্যুৎ সরবরাহের জন্য, তার মধ্যে একটি অন্যতম বাঁধ। এবং এই বাঁধটিও মুক্তিরাপুজা নদীর জল দিয়েই তৈরি হয়েছে। যেরকম আমরা আগে ফুরলা ড্যামটাও দেখলাম যে মুক্তিরাপুজা নদীর জলেই এটা তৈরি হয়েছে। এই বাঁধ থেকে গঠিত এই যে মাট্টুপেটি লেক একটি নীরব জলরাশি নয়, এর জল বরং সেচ, জলবিদ্যুৎ, পশুপালন, গৃহস্থলীর বিভিন্ন কাজ, অর্থাৎ এখানকার মানুষের যে লাইফস্টাইল, এটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে এই বাঁধ বা এই বাঁধের, এই মাট্টুপেটি লেকের জল। এখানে ছোট মাট্টুপেটি পাওয়ার স্টেশন, তার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 2 মেগাওয়াট, বছরে 6.4 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করে। 83 মিটার উচ্চতা এবং 2037 মিটার দৈর্ঘ্যের বাঁধটির চারিদিকে ছড়িয়ে রয়েছে চা বাগান, শোলা বন এবং জীব বৈচিত্র্য সমৃদ্ধ, যেখানে মাঝে মাঝে দেখা মেলে বন্য হাতি, ষাঁড়, জলচর প্রজাপতি। মাট্টুপেটি ড্যামে বোটিং করা যায়, 9টা থেকে 5টা পর্যন্ত বোটিং করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন তো সিজন টাইম এবং বেলা হয়ে গেছে। এখন মোটামুটি বাজে 1:15। সমস্ত বোট সকাল থেকে যা ছিল টুরিস্টদের নিয়ে বেরিয়ে গেছে, ফলে আর উপরে এরা টুরিস্টদের লাইন পড়ে গেছে, বোটিং এখন পসিবল হচ্ছে না, সেই জন্য বোটিংটা করতে পারছি না। বাকি মাট্টুপেটি ড্যাম দেখা যেতে পারে। তার জন্য 40 টাকা করে টিকিট আছে, আমি সেটাই দেখতে যাচ্ছি। আর জানি না এটা কি ফুল, তো সুন্দর ফুল হয়েছে এই জায়গাটা। এই যে এই ফুলটা অস্বাভাবিক হয়েছে এটা। এবং এই ফুলে ফুলে এই জায়গাটা পুরো ভরে গেছে, সমস্ত গাছই এই ফুল। আমি মাট্টুপেটি ড্যামে গিয়ে মাট্টুপেটি ড্যামের সম্পর্কে কয়েকটা কথা বলার আছে। আগে আমি ড্যামে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমাদের সঙ্গে আমি একটা ইনফরমেশন শেয়ার করি। দেখো এইখানে এই যে বোটিং এর রেট গুলো দেখো। স্পিড বোট 5 সিটার 1100 টাকা, 15 মিনিটের জন্য, অ্যালাউড অনলি 5 প্যাসেঞ্জার্স। নর্মাল স্পিড বোট 7 সিটার 1400, সেটাও 15 মিনিটের জন্য। আর পন্টুন বোট 20 সিট 2000, 30 মিনিট দি রেটস তো এন্টায়ার বোট। যাই হোক, মোটামুটি এটা আমি জাস্ট জানিয়ে রাখলাম। স্পিড বোট এবং পন্টুন বোট যা আছে এবং কোনটা কত সিটার, কোনটার কত রেট, আমাদের এখন বোটিং হচ্ছে না। স্টিল আমি ড্যামের ভিউ দেখবো। আমি এখন এই ড্যামের সামনে এসে পৌঁছেছি, আর এই হচ্ছে ড্যামের ভিউ, মাট্টুপেটি ড্যাম। অতীব সুন্দর ভিউ, একদম সামনে এই যে স্পিড বোট গুলো দেখা যাচ্ছে, ছোট বড় সবকিছুর রেটস আমি শেয়ার করে দিয়েছি। একটা স্লাইডিং জেটি আছে, আমি যেতে পারি, এটা করে মনে হয় বোটে উঠতে হয়। এখান থেকে খুব সুন্দর বোটিং সম্ভব। পুরো একটা এয়ার বেলুন দেখা যাচ্ছে, শুধু সিনিক বিউটিটা দেখুন। আচ্ছা, এখানে কিন্তু জিপ লাইনিং ও হচ্ছে, এটার উপর দিয়ে জিপ লাইনিং হচ্ছে এবং আরো অনেকগুলো গেমস হচ্ছে, দারুণ লাগছে। এইরকম স্পিড বোট, কিন্তু এখন লাইন দিলে যা টুরিস্টের লাইন আছে না, তাতে মনে হচ্ছে 4টে বেজে যাবে। তার থেকে আমি আপনাদেরকে এইগুলো সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিয়েছি। আচ্ছা, ওপরে যেটা শুনছিলাম সেটা হচ্ছে যে 2:30 সময়
বা 2:30-এর পরে, 2টোর পরে হবে, থেকে হয়তো আরো ভালো হবে। তো আমরা ওপরে যাই। এখানে না খাওয়ারও দোকান আছে, এটা একটু দেখিয়ে রাখলাম। খাওয়া দাওয়া হচ্ছে। এখান দিয়ে একটা রোড আছে, এখান দিয়ে দারুণ ভাবে সিনিক বিউটি পাওয়া যায়। আচ্ছা, এই দিক দিয়েও কিন্তু ড্যামের জলে নামা যায়। এই দেখুন, এদিক দিয়েও মোটামুটি একটু সিঁড়ি মতন আছে, নামা যায় কিন্তু। তো এখান থেকে পাশাপাশি টপ স্টেশন, ইকো পয়েন্ট, কুন্ডলা লেক ইত্যাদি খুব কাছে হওয়ায় পর্যটকদের জন্য মাট্টুপেটি ড্যাম, মাট্টুপেটি লেক এটি প্রচন্ড একটি গুরুত্বপূর্ণ অংশ এবং জনপ্রিয় অংশ। তাছাড়া তো আমি বললাম যে এখানে অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, যেখানে জিপ লাইনিং থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস হচ্ছে। আচ্ছা, আমরা একটু সামান্য একটা ক্লিফের উপরে যাচ্ছি। ক্লিফ থেকে এই ড্যামের ভিউটা কিরকম হয় দেখি। দেখুন, ভিউটা খালি দেখুন। আর এই যে এখান দিয়েও রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে গিয়ে হয়তো ওদিকে আরো ভালো ভিউ পাওয়া যেতে পারে। যাই হোক, এই মুহূর্তে আমার কাছে আর বেশি সময় নেই। এই মুহূর্তে আমাকে চলে যেতে হবে পরের ডেস্টিনেশনের দিকে। পরের ডেস্টিনেশন সম্ভবত ফটো পয়েন্ট। বোটিং করার ইচ্ছা ছিল, কিন্তু বোটিংটা হলো না, কারণ 2টো বা 2:30 থেকে সেটা শুরু হবে। আপনারা অবশ্যই করবেন, বেশ কয়েকটা পয়েন্টে ওরা হয়তো নিয়ে যাবে। আর বোটিং এর রেট তো জানাই। মাট্টুপেটি ড্যাম এটা দেখিয়ে দিলাম। মানে অবশ্যই আসা চাই মুনারে এলে মাট্টুপেটি ড্যাম। যদি বলেন ঠান্ডা কিরকম লাগছে, ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু যেহেতু সূর্য আছে, গরম ঠান্ডা মিশিয়ে একরকম ভালোই লাগছে। রাস্তা যদি বলেন, রাস্তা অত্যন্ত খারাপ, ফলে এটা কিন্তু দেখে চলতে হবে। এরপরে দেখা হচ্ছে আবার গাড়ি। বন্ধুরা, আমি এখন এসেছি টাটা টি এস্টেট ফ্যাক্টরির সামনে। আমার পেছনে দেখছেন টাটা টি এস্টেট ফ্যাক্টরি, এদিকেও আছে। ফ্যাক্টরি বলা ভুল, মানে টাটা টি এস্টেট, কাছাকাছি ফ্যাক্টরিও আছে। এখানে বেশ কিছু ছোট দোকান আছে খাবার, যেখানে খাবার পাওয়া যায় যারা লাঞ্চ করতে চান, কারণ এই হেক্টিক ট্যুরের মধ্যে ছোট ছোট খাবার। একটা বিষয় হচ্ছে যে ওই যে দূরে দেখুন, আমি কিছুটা জুম করছি, এই জায়গাতে দেখুন, আরো হয়তো ওপরে সেখানে হচ্ছে, মহিলারা কিন্তু কাজ করছে। এমনকি এই দিকেও কিন্তু মহিলারা কাজ করছে। ঠিক আছে, খুব সুন্দর, স্তরে স্তরে খুব সুন্দর ভাবে ওপরের দিকে উঠেছে। আর এই যে পাহাড়ের গা বেয়ে, আর এদিকেও আছে, এই দেখুন রাস্তার অপোজিট দিকেও কিন্তু, এই যে এইদিকেও কিন্তু স্তরে স্তরে আছে এই পুরো জায়গাটা। আর এই দেখুন, এই যে মজুররা কিরকম নিয়ে যাচ্ছে, এই যে এখান দিয়ে মজুররা চা কেটে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখুন, কাজের ফাঁকে কিছু মজুর এখানে খাওয়া দাওয়া করছে। আসলে এই টাটা টি এস্টেট ফ্যাক্টরি হওয়ার কারণে লোকাল মেয়েদের মানে প্রচুর কাজ হয়েছে, মানে লোকাল অর্থনীতি একদম চাঙ্গা হয়ে গেছে। পর যখন তাদের ফটো হয়ে যাক। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানকার লাল ডাব। এই যে লাল ডাব, এটা এখানকার कितने का है? 80। 60 में मिलता है उधर। आप वाटर चाय पड़ी ना
कितने वाटर होगा? फुल 1.5 लीटर वाटर। বন্ধুরা, আমরা ওই টাটা টি এস্টেট থেকে বেরিয়ে তারপরে গিয়েছিলাম হোটেলে লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি এই পুনারে কালারি ক্ষেত্র বলে একটি জায়গায় শো হয়। একটি হচ্ছে কলারি পার্ট 2 বা কলারি পার্ট 2, 1 ঘন্টার একটি শো, আর একটি শো হচ্ছে কথাগুলি ড্যান্সের শো হয়, সেটাও 1 ঘন্টার একটি শো। দুটো পরপর হয়, সেই দুটো কভার করবার জন্য যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন কলারি পাহাড় টু এখানে দেখতে এসেছি, আর এই দেখো এই যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এই গ্রাউন্ডের মধ্যেই কলারি পাহাড় টু হবে এবং মানে মার্শাল আর্ট হবে আর কি। এই কলারিপাট বা কলারিপাট্টু এটি সুপ্রাচীন, প্রায় 1000 বছরের পুরাতন কেরালারই একটি বিশেষ ধরনের মার্শাল আর্ট। মনে করা হয় মোটামুটি এই 200 বা 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে এটা আর্ট ফর্মে জিনিসটা তৈরি হয়েছে। তখন এটা মানে শো করা বা ব্যবসায়িক ভাবে জিনিসটা হয়। এটা হচ্ছে স্বয়ং চক্র, যোগা পোজেস, এটা ওদের ট্রেনিং করানো হয়। পরশুরাম, যেটা লোকমুখে শোনা যায়, এই যে উনি তো 21 বার মানে পৃথিবী জয় করেছিলেন সমস্ত ক্ষত্রিয়কে পরাজিত করে, তারপরে ক্ষত্রিয়দের তারা যাতে মানে তাদের দেশ সংরক্ষিত করতে পারে শত্রুদের হাত থেকে, তার জন্য তিনি প্রথমে কিছু কলারি তৈরি করেছিলেন। কলারি বলতে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলা যেতে পারে, যেখানে এই মার্শাল আর্ট ব্যাপারটা শেখানো হয়। অর্থাৎ কেরালাকে তো আমরা ভগবানের দেশ বলি, এর পত্তন করেছিলেন একটা মত অনুযায়ী হচ্ছে পরশুরাম। এবার পরশুরামকে আবার শিবের অবতার বলা হয়। ওই সময়তে এই আর্টটি তখন প্রচলিত হয়েছে। আর এই যে আমরা কুংফু বলতে মানে চীনা মার্শাল আর্টকে তো বুঝি, কলারি ক্ষেত্র বা কলারি পাট্টুর যে সন্ধান যারা যখন পায়, তখন ওখানে শাওলি কুংফু যিনি মার্শাল আর্টের টিচার ছিলেন, তাকে এই যুদ্ধ কৌশল প্রভাবিত করেছিল। তাই সমস্ত মার্শাল আর্টের জনক হিসাবে এই কলারি পাট্টুকে মনে করা হয়।
ফাইটটা দেখছেন, এখানে দেখুন শুধু ক্লথ নিয়ে লড়াই হচ্ছে, মানে বিভিন্ন পোশাক নিয়েও যে ক্যালারিপাট্টু করা যায় সেইটা হচ্ছে। এর আগে তো অস্ত্র নিয়ে লড়াই দেখলেন, এর আগের লড়াইটা ছিল টাইগার লড়াই। এটা দেখুন, এটা শুধু এই গামছাটা নিয়েই লড়াই হচ্ছে। আশা করছি এনজয় করছে। এবার দেখুন আবার গামছা নিয়ে কী হয়। বাবা, আচ্ছা, ওর হাতে একটা চাকু রয়েছে, এটাতে গামছা, শুধু গামছা দিয়েও চিৎ করে দেবে। বাস, দেখলেন, শুধু গামছা দিয়ে চিৎ করে দেবে। মনে করা হয় যে 1400 শতক পর্যন্ত এই কেরালিয়ানদের প্রধান যুদ্ধ কৌশলই ছিল হচ্ছে কলারিপাট্টু। নায়ার এবং তিয়ায়াদের মতন যোদ্ধারা তারা কলারিকে শুধু একটা মার্শাল আর্ট নয়, এটা দিয়ে মানুষের চিকিৎসা থেকে আরম্ভ করে প্রতিরক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কাজে এটিকে ব্যবহার করেছে। 1500 শতাব্দীতে আগ্নেয়াস্ত্র ব্যবহার শুরু হয়, তারপরে এইটি এই সামরিক দিক থেকে সেটা ধাক্কা পায়, সেই হিসাবে সেটাকে ব্যবহার করা হয় না। তারপরে 20 শতাব্দীর পরে এই আর্টটা, মানে এই ঐতিহ্যটা অ্যাকচুয়ালি টিকে ছিল, যারা জানতো তারা জানতো। তারপর থেকে 20 শতাব্দীর পরে এইটিকে আবার জনমানুষে প্রচার করার জন্য ওই কেরালার একটি পুরাতন ঐতিহ্য হিসাবে এই শো গুলো শুরু হয়েছে, এবং অবশ্যই পর্যটকরা এটাকে অনেক এনজয় করে। 1 ঘন্টার একটি শো, যেটা কেরালার একটা প্রাচীনত্ব, কেরালার একটা ঐতিহ্যকে বোঝায়। বন্ধুরা, কলারিপাট্টু শো হয়ে যাওয়ার পরে আমরা অন্য একটি হলে এই কথাগুলি শো দেখতে এসেছি। কথাকলির জন্ম 1600 থেকে 1650 শতকের মাঝে। পূর্বসূরি দুটি নৃত্যনাট্য ছিল কৃষ্ণ নাট্যম, যেটি ওই 1500 শতকের কাছাকাছি, এবং রমনাট্যম কালিকট রাজা এরা চালু করেছিলেন। এই রামনাট্যম বা রমানাট্যম থেকেই পরবর্তীতে কথাগুলির রূপ তৈরি হয় কেরালার মালাবার অঞ্চলে।
প্রথম দিকে সাধারণ মানুষের মধ্যে কথাগুলির খুব একটা প্রচার ছিল না। ওই মন্দিরে হতো কিংবা রাজাদের রাজবাড়িতে হতো। আর যেহেতু ওই 6-8 ঘন্টার রামায়ণ মহাভারত এবং কেরালার সেই প্রাচীন সঙ্গীত থাকতো, সাধারণ মানুষের অত ইন্টারেস্টও ছিল না। পরবর্তীকালে কালোরি বলে একটি জায়গায় যেখানে কথাগুলির প্রশিক্ষণ দেওয়া শুরু হয়, তারপরে ওই গ্রামের মেলা এই ধরনের কিছু অনুষ্ঠানেতে আচার অনুষ্ঠান যেগুলো বেসিক্যালি বলা হয়, এখানে এর প্রচলন ছিল। তখনও সাধারণ মানুষের বোধগম্যের বাইরে ছিল। তারপরে কিছু গুরুর সাহায্যে চরিত্রগুলিকে স্পষ্ট করা হয় এবং অঙ্গভঙ্গি, রং থেকে আরম্ভ করে মিউজিক থেকে আরম্ভ করে সবকিছুর মধ্যে একটা সহজীয় ভাব আসে। তারপরে কালক্রমে এই জিনিসটা সাধারণ মানুষ তখন বুঝতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এটি ছিল কথাকলির মূল এবং একক ইতিহাস, এবং এই ঐতিহ্যটা ধরা আছে যে এটা কেরালার একটি প্রাচীন ঐতিহ্য এবং এখন এটা ভিজিটার্সদের মধ্যে খুবই জনপ্রিয়। তো আপনারা অবশ্যই কলারি ক্ষেত্রতে যাবেন এবং কথাকলি শোটি দেখবেন। वसुदेव सुनंदन
বন্ধুরা, কলারি ক্ষেত্র শো শেষ করে আমরা এইমাত্র হোটেলে ফিরে এসেছি। আর আশা করি কলারি ক্ষেত্র শো এবং কলারি পাট্টু এবং কথাকলি, এই দুটো ড্যান্স শো তোমাদের ভালোই লেগেছে। আর এই ধরনের কেরালা সম্পর্কিত বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে গেলে তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আমাকে ফলো করতে হবে এই কথাটা, এবং নতুন বন্ধুদেরকে শেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে কালকে আমরা যাব একটি নতুন উদ্দেশ্যে। মুনার থেকে আর একটি রাস্তা যায় এর্নাভিকুলাম পার্কের দিকে। এই এর্নাভিকুলাম পার্ক নীলগিরি থারের জন্য বিখ্যাত। তার মানে আমরা কালকে নীলগিরি পর্বতে যাব। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন, আমার ব্লগগুলি দেখতে থাকবেন।